নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আবার নতুন গল্প এবং আজকে আবার প্রেমের গল্প। এরকম ঠান্ডা ঠান্ডা দিনে, শীতের মরশুমে বুদ্ধদেব গুহর প্রেমের গল্প শুনতে ভীষণ ভালো লাগে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা পাখিরা জানে না। বুঝলাম তো, ইংরেজিতে বলে সল্ট লেক, বাংলাতে কি বলে? রুনা কোমরে হাত দিয়ে অর্জুন গাছের ছায়ায় দাঁড়িয়ে সুজনকে শুধল। সুজন বলল, বলছি বলে একটা সিগারেট ধরালো। তারপর গাছের নিচের একটা পাথরে বসে বলল, বাংলায় বলে নোনা মাটি। বনের জানোয়ারদের আফিংয়ের মতো নেশা লাগে। রোজ একবার করে এই পাহাড়ি মাটিতে নুন চাটতে না এলে হরিণ সম্বরদের ঘুম হয় না। আমি তো হরিণও নই, সম্বরে নই, আমাকে এখানে নিয়ে এলে কেন? বলবো বলবো সব বলবো, সুজন বলল। রুনা ওর চশমা পরা কাটা কাটা বুদ্ধিদীপ্ত মুখটি তুলে সুজনের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর আবার বলল, হ্যাঁ বলো না, কেন এনেছো? সুজন হাত ঘুরিয়ে চারিদিকে দেখালো, বলল, কেন, জায়গাটা তোমার ভালো লাগছে না? একপাশে পাহাড়, গাছগাছালি, কত পাখি ডাকছে, প্রজাপতি উড়ছে, কাঁচপোকা গুনগুন করছে, শীতের দুপুরে লজ্জাবতী রোদ তোমার গায়ে এসে পড়ছে, বাতাসে জিরহুল আর ফুল দাওয়াইয়ের গন্ধ ভেসে আসছে। তোমার ভালো লাগছে না তবু? রুনা বলল, আমি কি বলেছি ভালো লাগছে না? তাহলে শোনো, বলছি। এই হলো আমার কনফেশনাল, আর তোমাকেই আজ আমার সাক্ষী করব। আমি খ্রিস্টান নই, আমি কোনো গির্জায় যাইনি কখনো। আমি শুধু এই নির্জন নদী, পাহাড়, বনকে চিনি, আর তোমাকে চিনি। কোনো অচেনা স্যাঁতস্যাঁতে গির্জার উঁচু সিলিংওয়ালা ঠান্ডা ঘরে কোনো গম্ভীর পাদ্রীর সামনে নতজানু হয়ে ভয়ে ভয়ে আমার দোষ স্বীকার করার চেয়ে আদিগন্ত আকাশের নিচে এই সবুজ আস্তরণের আড়ালে নোনামাটির পাশে তোমার কাছে হাঁটু মুড়ে বসে তোমার চোখের দিকে তাকিয়ে আমার অপরাধ স্বীকার করা অনেক সহজ বলেই তোমাকে আজ ডেকে এনেছি এখানে। রুনা প্রথমে কেমন একটা অস্বস্তি ভরা চোখে চারদিকে চাইল, তারপর বলল, কি যে পাগলামি করো জানি না। দাদা বৌদি ঘুম থেকে উঠলে হয়তো খোঁজাখুঁজি করবেন, সমস্ত বাংলো তোলপাড় করবেন। করবে না, করবে না। তুমি কি এখনো ফার্স্ট ইয়ারে ছাত্রী আছো নাকি? তাছাড়া নববিবাহিতা তারা নিজেরা এখন এমনই সুব্যস্ত আছে যে তোমার খোঁজ করবার সময়ই নেই তাদের। ভারী খারাপ তো তুমি, ফিরে চলো না, বলে দেব। তা দিও, আমি ভয় করি না। সত্যি বলতে কি, আমি এখন আর কিছুকেই কাউকেই ভয় করি না। তুমি তো বীরপুরুষ। বীরপুরুষ নই, বরঞ্চ দায়িত্বজ্ঞানহীন বলতে পারো। এখন কীরকম যেন হয়ে গেছি। ওরকম ছটফট করছো কেন? চুপ করে একটুক্ষণও কি বসে থাকতে পারো না? রুনা ধমকে বলল। সুজন পাঞ্জাবি পাজামা গুটিয়ে শালটা গায়ে জড়িয়ে নিয়ে আসন পেঁড়ি হয়ে বসে পড়ল পাথরটার উপর। বলল, এই বসলাম। তারপর অনেকক্ষণ ওরা দুজন চুপচাপ নোনামাটির দিকে চেয়ে রইল। মন্থর হাওয়াটা লাল মাটিতে আর পাথরের শুকনো শালপাতাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মচমচানি তুলে বনে বনে আলতো পায়ে ঘুরে বেড়াচ্ছে। এক জাক টিয়া কাছের একটা গাছে এমন করে ছেয়ে বসেছে যেন তারাই পাতা, ট্যাঁ 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 করে নিজেদের মধ্যে কত কি বলছে। রুনা বলে, শীতের বিকেলে রোদটা দারুণ লাগে না? দারুণ, ঠিক তোমার মতো। রোদে বসে ঘরে গেলে যেমন শীত অনেক বেশি লাগে, তুমি কিছুক্ষণ কাছে কাছে থেকে তারপর চলে গেলে
আমার মনের ঘরের বরাবরের শীতটা অসহ্য হয়। 2-1 দিনের জন্য কেন যে তুমি আমার কাছে আসো তা তুমিই জানো। রুনা কথাটা চাপা দিয়ে বলে উঠল, এবার দেখছি তোমারও কপালের পাশে 2-1টা রূপলি রেখা ঝিলিক মারছে। জানো, আমিও যখন সমস্ত দিন ক্লাস নেওয়ার পর বাড়ি এসে চশমা খুলে আয়নার সামনে দাঁড়াই, তখন চোখের নিচের গভীর কালো রেখাগুলি আমাকে কেবলই মনে পড়িয়ে দেয়, বেলা পড়ে আসছে, বেলা পড়ে আসছে, বেলা পড়ে আসছে। যেন এ কথা ভাবতে ভালো লাগে না। আমার 2-1জন ছাত্রের তো পরপর বিয়ে হয়ে গেল। বুঝলে মশাই, কথাটা মনোযোগ দিয়ে শোনো, আমার ছাত্রীদেরও বিয়ে হয়ে যাচ্ছে। আমাকে কি তুমি এখনো ছেলে মানুষই ভাববে? তোমাকে ছেলে মানুষ কোনোদিনই ভাবিনি। তবে কি ছেলেবেলা থেকেই আমি বুড়ি ছিলাম? রুনা দুষ্টুমি মাখা চোখে হেসে বলল। সুজন হাসল, বলল, জানি না, হয়তো তাই ছিলে। একটু যেন গম্ভীর হয়ে থেকে বলল, তোমার যখন তোমার ছাত্রীদের মতো বয়স ছিল, ইচ্ছে করলে তুমি তো তখনই স্বয়ংবরা হতে পারতে। রুনা রায়ের তো অ্যাডমায়ারের অভাব ছিল না। হয়তো পারতাম, কিন্তু সকলের বোধহয় সব কিছু হয় না। আমি হয়তো সবাই যে সময়ে যা চায় তা চাইনি। ঠিক করেছে কি ভুল করেছে জানি না। সত্যি, এখন মাঝে মাঝে ভাবি, তোমাকেই বা এমন কষ্ট দিলাম কেন এতদিন, আর নিজেই বা অন্য একজনের জন্য এত করে এত কষ্ট পেলাম কেন। জানো সুজন, আমার মনে হয় সব কিছুরই শেষ আছে। দেখি না শেষে কি আছে। এই অবধি বলেই রুনা থেমে গেল, বলল, কই, তুমি যা বলবে বলে এত দূর হাঁটিয়ে আনলে তা তো এখনো বললে না। সুজন একটু চমকে উঠল মনে হলো, বলল, রুনা, আমি সত্যিই এমন কিছু বলবো তোমাকে যা শুনলে তুমি হয়তো আমাকে খুব ঘেন্না করবে। তুমি হয়তো ভাববে এতদিন তুমি একজন নোংরা লোকের ভালোবাসা পেয়েছ। রুনা অধৈর্য গলায় বলল, আহ, বলোই না, কি যে গৌরচন্দ্রিকা করছো কখন থেকে। সুজন একবার কাশল, বলল, বলছি। আমি একবার বলা আরম্ভ করলে তুমি কিন্তু আমাকে থামিয়ে দেবে না। থামিয়ে দিলে আমি সত্যি সত্যি একেবারে থেমে যাব। আমি আর কিছুতেই শুরু করতে পারবো না। কালকে, মানে কাল রাতের কথা বলছি রুনা, তুমি মনোযোগ দিয়ে শোনো আমি যা বলছি। আগে না আমার ঘুমও খুব গাঢ় ছিল, কিন্তু গত কয়েক মাস যাবৎ আমি ভালো ঘুমোতে পারি না। সারাদিন কাজে কর্মে থাকি, বিকেলের পর থেকে এত ক্লান্তি লাগে যে মনে হয় রাতে বিছানায় শোবো আর ঘুমোবো। কিন্তু যেই বিছানায় শুই, তোমার মুখ, তোমার চোখ, তোমার হাসি, তোমার কথা বলা, তোমার সব কিছু আমার মনের মধ্যে ভিড় করে আসে। রোজ রোজ রাতে আমি চোখ বুজে থাকি, পাছে চোখ খুলে অন্ধকারকে দেখতে হয় সেই ভয়ে। বারে বারে পাশ ফিরে শুই, ঘুমোবার চেষ্টা করি, কিন্তু পারি না। কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে যায়, বাংলোর হাতার ঝাঁকড়া মহুয়া গাছের ডালে অন্ধকারে কোনো নাম না জানা নিরাপয় পাখি নড়ে চড়ে বসে। গেটের কাছে মহুয়া মিলনের রাস্তায় জোনাকির ঝাঁক নিঃশব্দে ওড়ে। জানলা দিয়ে তারা ভরা আকাশ দেখা যায়। দূরের নদীর পাশে হিমেল হাওয়ায় হায়না ডেকে বেড়ায় হা হা করে। বুকের মধ্যেটা কেমন কেমন করে। রুনা উঠে দাঁড়িয়ে কি একটা বলতে গেল, সুজন বাধা দিয়ে বলল, আমাকে শেষ করতে দাও, তুমি ইন্টারাপ্ট করো না। রুনা আবার পাথরটায় বসে পড়ল, বসে দুটি হাত কোলের উপর রেখে মাটির দিকে চেয়ে রইল। সুজন বলতে লাগলো, এসব তো গেল রোজকার কথা, এতে কোনো নতুনত্ব নেই। কালকের কথা বলি। তুমি শুয়ে পড়লে, বিধুদা বৌদি শুয়ে পড়ল। তারপর অনেক সময় কেটে গেল, ঘুমোতে পারলাম না। আমি জানতাম তুমি আমার ঘরের দিকে দরজা ভেজিয়ে শুয়েছ, বন্ধ করনি। নতুন জায়গায়, জঙ্গলে তোমার ভয় করে, তুমি আমাকে বলেও ছিলে।
মশারির ভিতরে ভূতের মতো কম্বল মুড়ি দিয়ে বসে নিজেকে আমি কতক্ষণ কত বকলাম, কত বোঝালাম। বললাম, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো সুজন চ্যাটার্জি, ঘুমিয়ে পড়ো। তবু ঘুম এলো না। নিজের অন্ধকারে বারবার অনেক কিছু শুধলাম, কোনো স্পষ্ট উত্তর পেলাম না। তারপর কি যেন হয়ে গেল রুনা। আমার শিক্ষার দম্ভ, রুচির গর্ব সব যে আমার কোথায় ভেসে গেল। আস্তে আস্তে চোরের মতো তোমার ঘরে ঢুকলাম। তারপর সে যেন কত যুগ, মনে হলো কত যুগান্তর পা টিপে টিপে হেঁটে তোমার ঘরের দৈর্ঘ্যটুকু পেরোলাম। মশারির পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের বারান্দায় হ্যাচাকটা তখন ফ্যাকাশে হলুদ মুখে জ্বলছিল। হঠাৎ হ্যাচাকটার দিকে চোখ পড়তে আমার মনে হলো ও যেন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি এমন চৌর্যবৃত্তি করতে পারি ওর যেন তা বিশ্বাস হচ্ছিল না। সুজন যে এমন দুর্জন হবে তাও ভাবতেও পারছিল না যেন। রুনা, তুমি আমার মুখের দিকে তাকিও না, প্লিজ আমার মুখের দিকে তাকিও না, আমি তাহলে গুছিয়ে বলতে পারবো না। তারপর শোনো, আমি তোমার মশারিটা আস্তে আস্তে তুললাম সাবধানে। মনে হলো তুমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ। তুমি তখন অঘোরে ঘুমোচ্ছিলে। তোমার বেনিটা বালিশের উপর দিয়ে বিছানার একপাশে মাথার দিকে ছড়ানো ছিল। তোমার হাড়ের লকেটটা একদিকে ঝুলেছিল। তোমার বুক নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কম্বলের নিচে কাঁপছিল। হ্যাচাকের আলো জানলা দিয়ে তোমার মুখে এসে পড়েছিল। আমি অনেকক্ষণ তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। তোমার ঠোঁটের ঢেউ, তোমার চশমা খোলা ক্লান্ত চোখ, তোমার টিকলো নাক, তোমার শান্ত কপাল, সব সব আমি অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, যেন তোমায় কখনো আগে দেখিনি। তুমি নড়লে না, চড়লে না, তুমি ঘন ঘুমে অঘোরে শুয়ে রইলে। তারপর রুনা, সেই শীতের রাতে তোমাকে এক উষ্ণতার পাখি বলে মনে হলো আমার। তোমার সুন্দর তুমিকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমার ভীষণ জল পিপাসা পেল। জানো রুনা, আমার মনে হলো, হঠাৎই আমার মনে হলো চাঁদের পিঠ থেকে দেখা ছোট্ট গোল সুন্দর ঘূর্ণায়মান পৃথিবীটাকে যেন আমি মুঠি ভরে ধরে ফেলেছি। পৃথিবীতে আমার যা যা চাইবার ছিল আমি সব ভুলে গেছি। সেই ক্ষণটুকুর প্রাপ্তিতে শুধু বুঁদ হয়ে আমি তোমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে আছি। জানো, সেই মুহূর্ত অবধি খুব ভালো লেগেছিল, দারুণ ভালো লেগেছিল। এমন সময় হঠাৎ, একেবারে হঠাৎই আমার জ্ঞান ফিরে এলো। আমার আবাল্য বিবেক তার ফোলা ফোলা গাল নিয়ে যাত্রা দলের বিবেকের মতো ঢিলে ঢালা পোশাক পরে সুবুদ্ধির রং মেখে হাত নেড়ে নেড়ে আমাকে মরালিটির গান শোনাতে লাগলো। তারপর তোমার বুকে মুখ রেখে অনেকক্ষণ আমি কাঁদলাম, বারবার প্রার্থনা করলাম, তুমি ঘুম ভেঙে উঠে আমাকে ওখানেই আবিষ্কার করো, আমাকে মারো, আমাকে অপমান করো, তোমার দাদা বৌদিকে ঘুম থেকে তুলে সব বলে দাও, আমাকে লাতেহারের কোতোয়ালির পুলিশে ধরিয়ে দাও, তোমার যা খুশি তুমি আমাকে তাই শাস্তি দাও। কিন্তু তোমার এমনই ঘুম যে তুমি ঘুমিয়েই রইলে। তুমি যদি তখনও ঘুম ভেঙে উঠতে, আমাকে হাতে নাতে ধরে অন্ধকারের লজ্জাহীনতায় শাস্তি দিতে, যদি দাঁতে দাঁত চেপে আমাকে বলতে জানোয়ার, বলতে অসভ্য, জঙ্গলি, দুশ্চরিত্র, তবুও বোধহয় আমার এত লজ্জা, এত অপমান হতো না রুনা। এখন এক আকাশ আলোর নিচে বসে দিনের বেলায় তোমার সামনে তোমার দিকে মুখ করে আমাকে দুঃস্বপ্নের মতো গত রাতের কথা বলতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করো না রুনা, তুমি আমাকে মারো, তুমি আমার গায়ে থুথু দাও। কাল রাতের পর থেকে আমি ভীষণই এক অস্বস্তিতে আছি, তোমার কাছে ভীষণ ছোট, বরাবরের মতো ছোট হয়ে গেছি। রুনা পাথরে বসে মাটির দিকে চেয়ে পায়ের নখ দিয়ে মাটিতে দাগ কাটছিল। শালবনের পাতায় পাতায় ঝাঁপ দিয়ে দিয়ে ফালি ফালি রোদ পিছলে এসে রুনার মুখে পড়ছিল। রুনা একটা খয়েরি জংলা কাজের বাটিকের শাড়ি পরেছিল।
গায়ে সাদা শাল। রুনা কোনো কথা বলল না, মুখ নিচু করে পায়ের নখ দিয়ে চটিতে দাগই কেটে চলল। সুজন কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে থেকে হঠাৎ যেন অধৈর্যে ফেটে পড়ল। দুহাত দুদিকে ছড়ে বলল, কি তুমি ভেবেছ কি চুপ করে থেকে আমাকে ক্ষমা দেখিয়ে তুমি মহৎ হবে? প্রতি মুহূর্ত তুমি আমাকে অনেক শাস্তি দাও রুনা, সেসব শাস্তির কথা তুমি জানো না। তোমার কাছ থেকে কোনো রকম দয়া চাই না আমি। প্লিজ রুনা, তুমি আমাকে দিয়ে তোমার সামনে আর নাটক করিও না, দোহাই তোমার। আমাকে কঠিন কিছু বলো, কঠিন কিছু। বলতে বলতে সুজন দু হাতে মুখ ঢেকে রুনার কাছ থেকে দূরে চলে যেতে লাগলো। কয়েক পা গিয়ে রুনার দিকে পিছন ফিরে একটা বুড়ো শালগাছের গুঁড়ির পাশে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। রুনা এতক্ষণে মুখ তুলল। মুখ তুলে অনেকক্ষণ এক দৃষ্টে পেছনে ফেরা সুজনের দিকে তাকিয়ে থাকল। বেশ কিছুক্ষণ পর রুনা ডাকল ওকে, এই শোনো, আমার কাছে এসো, তোমার সঙ্গে কথা আছে। সুজন এলো না, তবুও তেমনিভাবেই পিছন ফিরে দাঁড়িয়ে রইল। রুনা পাথর ছেড়ে উঠে ওর কাছে গিয়ে ওর মুখোমুখি দাঁড়ালো। তারপর দুহাত দিয়ে সুজনের মুখ ঢাকা হাত দুটো নাবিয়ে দিয়ে ও হঠাৎ বলে উঠল, আমি তখন জেগেছিলাম সুজন। তারপর সুজনের হাত ধরে টেনে পাথরগুলোর কাছে নিয়ে যেতে যেতে খুব আস্তে আস্তে বলল, আমিও মহৎ নই সুজন, আমার তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। কাল তুমি যেই দরজা ঠেলে ঘরে ঢুকলে, অমনি আমি চোখ বন্ধ করে মরার মতো শুয়ে রইলাম। তার আগে আমি জানলা দিয়ে বারান্দায় ঝুলানো হ্যাচাকটার দিকে চেয়েছিলাম। ওটা চারপাশে নানা রকম বড় বড় পোকা উড়ছিল, তাই দেখছিলাম। আমার ভয় করছিল, আমি ঘুমোতে পারছিলাম না। তুমি দরজা ঠেলে এলে, আমার কাছে এলে, আমার মুখের কাছে মুখ নিলে। আমি চোখ বুজে শুয়ে থেকে তোমার মুখে সিগারেটের গন্ধ পেলাম। তারপর তুমি যা বললে তাই করলে। সুজন, ক্ষমা করার কোনো কথা ওঠে না এতে। হয়তো তুমিই ক্ষমা করবে আমাকে। ক্ষমা করা উচিত। কাল তুমি যখন আমার বুকের কাছে আমার বুকে মুখ রেখে আমাকে জড়িয়ে রইলে, আমি জানি তুমি তখন কাঁদছিলে। যে তুমি পায়ে দাঁড়ানোর দিনগুলোতে কোনো দিন না খেয়ে থেকেও কাঁদোনি, একবারও কাঁদোনি, সেই তুমি যখন কাঁদছিলে, তোমার গাল বেয়ে তোমার চোখের জল আমার গলায় গড়িয়ে পড়ছিল। তুমি জানো না, আমার সমস্ত শরীর, আমার সমস্ত মন শুধু আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল একমাত্র অমোঘ পরিণতির দিকে। তোমাকে দু হাতে জড়িয়ে ধরে তোমার সঙ্গে কাঁদতে, তোমাকে পরিপূর্ণভাবে পেতে। মেয়েদের শরীর বুঝি শরীর নয়? কেন যে পারলাম না জানি না। হয়তো আমি জেগে গেলে তুমি লজ্জা পাবে, এই ভয় আমার মনে ছিল। অথবা জানি না, আমি হয়তো ভয় পেয়েছিলাম আমার মধ্যের শরীরী মানুষটাকে, যার 30 বছরের জীবনে এমন উত্তেজিত আগে সে কখনো হয়নি। হয়তো ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম শরীরের ছাই চাপা আগুনে ফুঁ দিলে হয়তো আমার নিজের ইচ্ছায় তা আর নিভবে না। এই অবধি বলেই রুনা থেমে গেল। একটু পর বলল, তুমি কেন আমাকে নিয়ে তোমার যা খুশি করলে না সুজন? পরে যা হতো তা হতো। আমি কি বুঝি না যে তুমি আমাকে চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছো? অথচ তুমি জানো, ভালো করে জানো যে আমিও অন্য একজনকে চেয়ে চেয়ে তোমারই মতো ক্লান্ত হয়ে গেছি। আমরা দুজনেই অত্যন্ত ক্লান্ত। আমাদের পথ এক, কিন্তু গন্তব্য অন্য।
তুমি যদি তোমার যা খুশি তাই করতে, আমরা না হয় এই দীর্ঘ শীতল পথের মাঝামাঝি এসে উষ্ণ আশ্রয়ে কিছুক্ষণ দুজনকে বুকে জড়িয়ে জিরিয়ে নিতাম। এই ক্লান্তি আমারও অসহ্য লাগে। তোমার মতো যা মনে হয় তা গুছিয়ে চিঠিতে লিখতে পারি না আমি, কিন্তু আমার মনেও তো কথা জমে। আমার ক্লান্তিও তো ক্লান্তি, আমার যন্ত্রণাও তো যন্ত্রণা। তুমি কেন আমাকে বোঝো না সুজন? তুমি কেন কোনো দিন আমাকে একটুও বুঝলে না? কেউ কোনো কথা বলল না। তারপর ওরা দুজনে দুদিকে মুখ করে বসে রইল। দুপুরের হাওয়ায় শুকনো পাতা উঠতে লাগলো। রুনার মনে হলো ওরা দুজনে দাঁড় বেয়ে একটা নদীতে অনেক দূর চলে এসেছিল। মাঝ নদীতে এসে দুজনের হাত থেকেই কোনো দৈব দুর্বিপাকে দাঁড় দুটি জলে পড়ে গেছে। ওরা দুজনে দাঁড়বিহীন নৌকোয় বসে চারদিকের ঢেউয়ের দিকে চেয়ে আছে। নৌকোটা ঘুরছে, টলমল করছে। ঠিক ভয় নয়, কি এক অনামা শীতল অনুভূতি রুনার মন ভরে আছে। অনেকক্ষণ পর রুনা বলল, আমরা দুজনেই দুজনকে ক্ষমা করে দেই, বুঝলে সুজন? তুমি আমাকে আর আমি তোমাকে। দুজনে দুজনকে যা দিতে চেয়েছিলাম তা দিতে পারিনি বলে ক্ষমা করে দিই। সুজন যেন ঘুম ভেঙে উঠে বলল, কাল হয়তো আমরা দুজনেই ভুল করেছিলাম, আজ সে ভুল শোধরানো যায় না রুনা। রুনা যেন কেমন ভয় পেয়ে গেল। ভয় পাওয়া গলায় বলল, না, তা হয় না গো, হয় না। এমনভাবে দুজনের কাছে দুজনে ধরা পড়ার পরে আজ রাতের প্রাঞ্জল অন্ধকারে সে আর হয় না। কাল হলে অন্য কিছু হতো, সিন্ডারেলার স্বপ্নের মতো, ঠাকুমার ঝুলির গল্পের মতো। আমি রাজকন্যা হয়ে পদ্মফুলের পালঙ্কে ঘুমোতাম, তুমি ভিনদেশি রাজকুমার হয়ে আমাকে চুরি করতে আসতে। আফটার অল সে ব্যাপারটা খুব রোম্যান্টিক হতো। ভেবে দেখো সুজন, জীবনে তুমি, আমি, আমরা সকলে যা কিছু অনুক্ষণ করি বা করাই তার সবটাই তো স্থূল, আটারলি গ্রস। তাই জীবনের দু একটি প্রধান প্রধান ঘটনাও যদি রোম্যান্টিক না হয়, তার চেয়ে সুজন সে দুর্ঘটনা না ঘটাই ভালো। রুনা থেমে গেল, হাঁপাতে লাগলো। মনে হলো ও যেন এক্ষুনি ওকে নিজেকে খুব কঠিন কিছু বুঝিয়ে উঠল। আজকাল রুনা বোঝে যে ছাত্রীদের কিছু বোঝানো অনেকই সহজ নিজেকে কিছু বোঝানোর চেয়ে। রুনা বুকের কাছে দু হাঁটু জড়ো করে হাঁটুর উপর চিবুক রেখে নোনা মাটির দিকে চেয়ে রইল। সুজন অনেকগুলো কাঠি নষ্ট করে শেষ পর্যন্ত একটা সিগারেট ধরালো। রোদ পড়ে এসেছে। নোনামাটির উপরে শালগাছের ছায়াগুলো দীর্ঘতর হয়েছে। একটি ঠান্ডা সোঁদা ভাব মাটি থেকে আস্তে আস্তে উঠতে আরম্ভ করছে। ওরা দুজনেই নোনামাটির উপরে শালগাছে প্রলম্বিত ছায়ার দিকে চেয়ে অপশ্রিয়মান উষ্ণতার কথা ভাবছিল। এমন বিকেলে সকলের মনেই একটা শীতার্ত একাকিত্ব এসে বাসা বাঁধে, যে একাকিত্ব প্রত্যেকেরই একান্ত নিজস্ব, যে একাকিত্ব সম্বন্ধে বাইরের কারো কিছুই করণীয় থাকে না। এক ঝাঁক ময়ূর নিঃশব্দে পায়ে হেঁটে নোনামাটির পাশ অব্দি এলো। তারপর হঠাৎ ওদের দেখতে পেয়ে বড় বড় ডানা ও লেজ ঝাপটাতে ঝাপটাতে ক্যাঁ ক্যাঁ রব তুলে পশ্চিমের দিকে জঙ্গলে উড়ে গেল। অনেকক্ষণ পর সুজন বলল, চলো উঠি এবারে। বেলা পড়লেই জানোয়ারেরা আসতে শুরু করবে এখানে নোনামাটিতে। এখানে আর না থাকাই ভালো। রুনা নিষ্পৃহ গলায় বলল, চলো। ওরা দুজনে জঙ্গলের বিকেলের লালমাটির পথে হাঁটতে লাগলো পাশাপাশি। কিছুক্ষণ হাঁটার পর সুজন রুনার হাতটা নিজের হাতে নিয়ে
যেন নিঃশব্দে কোনো প্রশ্ন করল। রুনা নিঃশব্দ উত্তরে সুজনের হাতে ওর হাত দিয়ে চাপ দিল। ওরা কথা না বলে হাঁটতে লাগলো। সুজনের হাতের আঙুলগুলির সঙ্গে ওর আঙুলগুলি ছুঁয়েই রাখল রুনা। হঠাৎ সুজন বলে উঠল, আচ্ছা, ওকে তুমি ভালো করে শিক্ষা দিতে পারো না? শিক্ষা দেওয়া যাকে বলে? রুনা চমকে উঠে বলল, কাকে? কাকে আবার? যে তোমাকে এতদিন ধরে এমনভাবে কষ্ট দিচ্ছে তাকে? ও এক ঝলক রোদের মতো হেসে উঠে বলল, বেচারির কি দোষ? সব দোষ তো আমার। প্রথম দিন থেকেই তো আমাকে ও মানা করে এসেছে, বরাবর মানা করেছে, বলেছে, আমাকে কত বুঝিয়েছে যে বিবাহিত লোককে ভালোবাসলে কপালে অনেক দুঃখ। ও তো সবসময় বলে অন্যকে দুঃখ না দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। ও যখন সেরকমভাবে সুখী হতে চায় না, তো ওকে দোষ দিয়ে কি লাভ বলো? তাছাড়া শিক্ষা দেবার কথাই যদি বলো, তো বলি, তুমি আমাকে শিক্ষা দাও না কেন? আমি জানি আমিও তো তোমাকে কম কষ্ট দিইনি। অবশ্য কোনো কষ্টই আমি ইচ্ছে করে দিইনি, কিন্তু তুমি পেয়েছো, আমার জন্যেই পেয়েছো, পাচ্ছ। আমাকে শিক্ষা দাও না কেন? আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না কেন? একবার রাগ করে লিখলে 10 বার ক্ষমা চেয়ে চিঠি লেখো কেন? এই কেন জবাব দাও তুমি? জবাব নেই। আমি তোমাকে দুঃখ দেবার কথা ভাবতে পারি না। আমিও হয়তো তোমাকে দুঃখ দেবার কথা ভাবতে পারি না। তারপর বলল, এসব কথা এখন থাক। আমার কপালের পাশে শিরাগুলো দপদপ করছে, বড় কষ্ট পাচ্ছে সাইনোসাইটিসে। ডাক্তার দেখাও। অনেক কষ্ট তো এমনিতেই পাচ্ছ, আবার অসুখ বিসুখের কষ্ট কেন? নিষ্পৃহ গলায় সুজন বলল। রুনা সে কথা গায়ে না মেখে বলল, জানো, তোমার জন্য একটা ফুল স্লিভস পুলোভার বুনছি, তোমাকে দারুণ মানাবে। বুনো না। কেন? আমার অনেক সোয়েটার পুলোভার আছে, যা চাই মুঠি উপর করে তাই যখন কোনো দিন দিতে পারলে না, তখন এসব থাকি না। তুমি ওরকম করো না, সত্যি বলছি, আমার খারাপ লাগে। তুমি ভালো করেই জানো যে আমার খারাপ লাগে। তাহলেও পুলোভার চাই না আমার। তার চেয়ে কোনো বই বা রেকর্ড কিনে রেখো, পরের বার কলকাতা গেলে নিয়ে আসবো। কিছুদিন আগে ল্যারাস থিম পাঠিয়েছিলে, মনে আছে? কি যেন নাম রেকর্ডটার? সামহোয়ার মাই লাভ, রুনা বলল। ওই রেকর্ডটা শুনলে বুকের মধ্যেটা কেমন যেন করে, তোমার কথা মনে হয়, তুমিই যেন লারা। রুনা হেসে উঠল, বলল, আমি লারা হলেই তুমি যদি ডক্টর জিভাগোর মতো কেউ হতে পারো, তাহলে আমি লারা হতে রাজি। সুজন অন্যদিকে চেয়ে বলল, সুযোগ দিলে কোথায়? আমি কি হতে পারতাম আর কি হতে পারতাম না তা নিয়ে তুমি কখনো ভেবেছ? তোমার ভাবার সময় কই? অথচ আমি, থাক, এসব অনেকবার বলেছি। রুনা সুজনের দিকে মুখ ফিরিয়ে বলল, আমার সুন্দর সুজন, তুমি জানো না, তুমি কিচ্ছু বোঝো না। যখনই উল্কাটা নিয়ে বসি তখনই তোমার কথা ভাবি, তোমাকে চোখের সামনে দেখতে পাই। দেখি তুমি আমার সোয়েটারটা গায়ে দিয়ে জিপ চালিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, কাজ দেখে বেড়াচ্ছ, আদিবাসী কাঠুরিদের সঙ্গে হাত নেড়ে নেড়ে কথা বলছো, আকাশে সিগারেটের ধোঁয়া রিং ছড়ছ, সব সব এসব কি একেবারে কিছুই নয়? এসবের দাম নেই? জানি না, আমি জানি না, সুজন বলল। তোমার হয়তো মনে নেই, গতবার তুমি যখন কলকাতায় গেছিলে আমার ঘরে, আমার সাধের সর্ষে রঙা বেড কভারটার উপরে কফি ঢেলে ফেলেছিলে, মনে আছে? তোমাকে কত করে বললাম ঘরের কোণে রিজির চারটে বসো, তুমি শুনলে না। ভীষণ হাসতে হাসতে তুমি কাপ শুদ্ধ কফি ঢেলে ফেললে, চাদরটায় দাগ হয়ে গেল। কি হাসি হাসছিলে বাবা! আচ্ছা, মনে আছে তোমার কি নিয়ে অত হাসি হাসছিলে? না, আমার মনে নেই। এত ছোট ছোট টুকরো টুকরো কথা আমার মনে থাকে না। আমার থাকে।
আমরা মাই ফেয়ার লেডি দেখতে গিয়েছিলাম, তুমি সিনেমা থেকে ফিরে রেক্স হ্যারিসনকে নকল করে আমার ফোনেটিক্স শেখাচ্ছিলে। ব্যাস হাসতে হাসতে। এত অবান্তর কথা মনে করে রাখার কি দরকার? গম্ভীর গলায় সুজন বলল। তোমার আজ কি হয়েছে সুজন? কিছু তো হয়নি। রুনা বলল, তোমার কাছে যা অবান্তর আমার কাছে তা হয়তো নয়। তাছাড়া সব কথা মনে থাকে না, তোমার কথাই মনে থাকে শুধু, এবং আরেকজনের কথা। তুমি জানো না সুজন, সেই বেড কাভারটার কফির দাগ ধোপাবাড়ি দিয়েও ওঠেনি, তাই আমি ভীষণ খুশি। যেদিনই ওই চাদরটা পাতে সেদিনই তোমার কথা মনে পড়ে যায়। সেদিন তোমার জন্মদিন ছিল। আমার কিনে দেওয়া একটা সিল্কের হাওয়াইন শার্ট পরে আধশোয়া ভঙ্গিতে তুমি খাটে বসেছিলে। পাশের ফ্ল্যাটের হাসি দিয়ে রেডিওতে কণিকা ব্যানার্জির গান হচ্ছিল। সব যেন চোখের সামনে দেখতে পাই, শুনতে পাই। তোমার কথা মনে পড়ে। তোমার জন্যে মনটা ভীষণ খারাপ লাগে যখনই বেড কাভারটা পাতি। সত্যি গো। রুনা আবার বলতে লাগলো, জানো সুজন, এই যে তোমার কথা ভাবি সব সময়, আমার মনে হয় তুমি হেঁটে বেড়াচ্ছ, হাত নেড়ে কথা বলছো, তুমি সিগারেট খাচ্ছ। এই যে 7 দিন তোমার চিঠি না এলে ডাক পিয়নের উপর রেগে যাই, যখন একটু অবকাশ পাই অফ পিরিয়ডে বাস স্টপে দাঁড়িয়ে কলের ঝড়ঝড়ানি শুনতে শুনতে চান করতে করতে, তখনই তোমার কথা এই যে ভাবি, আমার মনে হয় এর নামই ভালোবাসা। আমার ভালোবাসা এই রকমই। তোমাকে যা সবসময় দিতে পারি তা কিছুই নয় বলে তুমি দুহাতে ঠেলে সরিয়ে দাও, আর যা তোমাকে দিতে পারি না তার জন্য সবসময় তুমি আমাকে অপমান করো। অপমান করার কথা বলে অন্যায় করবে রুনা। আমি তোমাকে কোনোদিন অপমান করিনি, করতে চাইনি। একজন সুন্দরী ভদ্রমহিলার স্বামী এবং 10 বছরের একটি ছেলের বাবাকে তুমি ভালোবাসো। সেই ইনকনসিডারেট লোকটিকে ভালোবেসে তোমার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু নষ্ট করলে, এবং তার সঙ্গে আমার জীবনটাও নষ্ট করে দিলে। বলো তুমি, একথা সত্যি কি না? তুমি তো প্রতি মুহূর্তে আমার সমস্ত অস্তিত্বকেই অপমান করছো। আমিও যে একটা মানুষ, এ কথাই তুমি কোনোদিন ভেবে দেখোনি। এটা অপমান করা নয়? এর চেয়ে বেশি অপমানের কথা তো আমি ভাবতেই পারি না। সত্যি, তুমি আমার সমস্ত জীবনটা নষ্ট করেছ। কেউ কারোর জীবন নষ্ট করতে পারে বলে আমার মনে হয় না সুজন। তুমি বিনা কারণে আমাকে দোষ দিও না। দোষ দেব না কেন? তুমি যে তাই করেছ। রুনা সুজনের হাত ছাড়িয়ে নিয়ে চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে একটু মুছে নিল। তারপর আস্তে আস্তে, যেন কথাগুলো বলতে ওর খুব কষ্ট হচ্ছে এমনভাবে বলল, জানো সুজন, কারো জীবন নষ্ট করার কথা জানি না, তবু বলবো তাকে ভালোবেসে শুধু কষ্টই পেয়েছি, আর তোমাকে ভালোবেসে শুধুই আনন্দ। তোমার আমার যে সম্পর্ক, সেটা তার আমার সম্পর্কের চেয়েও অনেক বড় সম্পর্ক, একটা অন্য সম্পর্ক। কাল রাতে চোরের মতো তোমাকে আমার ঘরে ঢুকতে হয়েছিল, অথচ তোমাকে যা দিয়েছি আমি, সব সময় দিই, তার তুলনায় তুমি যা চুরি করতে গেছিলে তা হয়তো কিছুই নয়। অথচ দেখো, আমার বিশ্বাস তুমি না হয়ে যদি সে কাল আমার পাশের ঘরে শুয়ে থাকতো, জানি না সুজন, হয়তো আমি তোমার মতো চুরি করে তার কাছে যেতাম। এ নিয়ে আমি অনেক দিনই ভেবেছি। আমার আজকাল কেমন যেন একটা দৃঢ় ধারণা হয়ে গেছে যে জীবনে ভালোবাসা পাওয়াটাই সব নয়। শুধু ভালোবাসা পেয়েই মন ভরে না, নিজে আবেগে, আশ্লেষে, আনন্দে তীব্রভাবে কাউকে ভালোবাসতে পারাটাও অনেকখানি। তুমি যার কথা বলছো, সে আমাকে যেমন চুম্বকের মতন আকর্ষণ করে, অত্যন্ত নির্লজ্জের মতোই বলছি, তার ভালোবাসা আমার সমস্ত শরীরে জ্বালা ধরিয়ে, আমার সমস্ত সত্তায় অস্বস্তি ভরিয়ে আমাকে যেমনভাবে ডাক দেয়,
তেমন করে কেউ কোনোদিন আমাকে আকর্ষণ করেনি, ডাকেনি। ঠিক তাকে যেমন করে ভালোবাসি তেমন করে অন্য কাউকেই ভালোবাসতে পারলাম না। সজ্ঞানে সে ছাড়া আমি কারো বুকে শুয়ে থাকার কথা ভাবতেও পারি না সুজন। তার ভালোবাসা আমার সমস্ত জীবনময় রংমশালের মতো জ্বলে, জ্বালায়, অথচ তোমার ভালোবাসা এই জঙ্গলের শান্ত ছবির মতো আমার মনকে এক সুন্দর শান্তিতে ভরে দেয়। অথচ দেখো, আমি তোমাদের দুজনকেই চাই, অথচ আশ্চর্য কত অন্য রকমভাবে চাই। সুজন চুপ করে রইল। রুনা বলল, কি কিছু বলছো না যে? সুজন হাঁটতে হাঁটতে বেশ ঝাঁঝালো গলায় বলল, তুমি হয়তো বক্তৃতা দেবার সময় ভাবো তোমার ছাত্রীদের সামনেই বক্তৃতা করছো, কিন্তু তোমার ছাত্রীরা সব কিছু যত সহজে বোঝে আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি যে তুমি স্বার্থপর, বেশ স্বার্থপর। নিজের কথা ছাড়া অন্য কারো কথা তুমি কখনো ভাবনি। রুমা সেই আসন্ন সন্ধ্যার মতো একটি চিলতে হাসি, বিষণ্ণ হাসি হাসল। শুকনো গলায় বলল, তা তো তুমি বলবেই। বলবো না? 100 বার বলবো। তুমি অত্যন্ত খারাপ, বাজে, অত্যন্ত স্বার্থপর মেয়ে। রুনা চমকে উঠে বলল, কি বললে? সুজন আবার কেটে কেটে বলল, তুমি একটা সস্তা বাজে মেয়ে। তোমাকে ভালোবেসে আমার সমস্ত জীবন নষ্ট হয়ে গেছে। রুনা যেন কেঁপে উঠল, যেন ডাঙায় তোলা মাছের মতো হাঁ করে নিঃশ্বাস নিল, মুখে কিছু বলল না। সুজন এবার বেশ ঘৃণার সঙ্গে বলল, আমি সত্যিই জানি না তুমি আমার কাছে আসো কেন। এত বছর আমাকে এমনভাবে প্রতি মুহূর্তে ফেরানোর পর তবু তুমি এদেশে আছো কেন? তুমি দূরে কোথাও চলে যেতে পারো না কোনো চাকরি নিয়ে? দূরে, এত দূরে যে কখনো আর তোমাকে আমায় দেখতে হয় না। প্রতি মুহূর্তে তুমি আমারই চোখের সামনে দিয়ে তোমার প্রেমিকের কাছে যাবে, আমারই সামনে সবসময় তার কথা বলবে। এ আর আমার সহ্য হয় না রুনা। কোনো দিন অন্য কারো প্রেমিকাকে ভালোবাসতে চায়নি। তোমাকে একটুও সহ্য করতে পারি না আজকাল, এক মুহূর্তও সহ্য করতে পারি না। রুমা অনেকটা পথ কোনো কথা বলল না। তারপর হঠাৎ যেন অন্ধকারে কিছু খুঁজে পেয়েছে এমনভাবে ওর কাঁধে চোলানো অফ হোয়াইট রঙা ব্যাগটা থেকে হাতড়ে হাতড়ে কি একটা কাগজ বের করে সুজনের হাতে দিল। বলল, মনীষার চিঠি। সুজন বিরক্ত গলায় বলল, কি লিখেছে কি? রুনা আস্তে আস্তে বলল, আমার বাইরে যাওয়ার সব ঠিক হয়ে গেছে সুজন। এবার আমি এখানে এসেছিলাম কেবল এই কথাটাই তোমাকে জানাতে। আমার ভয় ছিল তুমি দুঃখ পাবে, তুমি হয়তো বাধা দেবে। তোমাকে কথাটা বলি বলি করেও এ পর্যন্ত বলতে পারিনি। ঠিক করেছিলাম কথাটা তোমাকে এখন জানানো যাবে না এভাবে। ভেবেছিলাম এভাবে জানালে হয়তো তুমি শুনবে না। তোমার দিক থেকে যে কোনো আপত্তি নেই, এ কথাটা তুমি নিজে থেকে বলে আমাকে যে কিভাবে বাঁচালে তুমি জানো না সুজন। আমারও ভালো লাগে না। আমিও দূরে যেতে চাই, যেখানে কোনো চেনা লোক নেই। এটুকু এক নিঃশ্বাসে বলে ফেলে রুনা বলল, বাংলো তো আর বেশি দূর নেই। আমি একটু বসলাম, বুঝলে? আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, যন্ত্রণাটা ভীষণ বেড়েছে। একটা ক্ষীণা পাহাড়ি নদী পথের নিচ দিয়ে বয়ে গেছে। তার উপরের কালভার্টের উপর রুনা বসে পড়ল। কালভার্টের নিচ দিয়ে কুলকুল করে জল বইছে। গাছের ছায়া দুপাশে ঝুঁকে পড়েছে নদীতে। সামনেই পথটা একটা বাঁক নিয়েছে। তার সামনে অনেকখানি ফাঁকা জায়গা, বাজরা আর সর্ষে লেগেছে সেখানে। হলুদে আর সবুজে সমস্ত পাহাড়তলিটিকে গালচে ছাওয়া মনে হচ্ছে। দূরে শিরিনবুরুর পাহাড় দেখা যাচ্ছে। নদীর জলে গাছগাছালির ফাঁকে ফাঁকে দু এক ফালি রোদ এসে পড়েছে।
সেই পড়ন্ত রোদের দিকে চেয়ে রুনা চুপ করে বসে রইল। সুজন রুনার দেওয়া বিদেশের টিকিট মারা চিঠিটা খুলতে খুলতে বলল, তুমি বাইরে যাবে তাতে আমি দুঃখ পাবো কেন? তুমি কি করবে না করবে তাতে আমার কি? বলেই চিঠিটা খুলে দুহাতে ধরে পড়তে লাগলো। সমস্ত জঙ্গল আর পাহাড়তলি পাখিদের কলকাকলিতে ভরে উঠেছে। রুনা পাহাড়তলির দিকে আর একবার তাকালো, তারপর চশমাটা খুলে একবার কাঁচ দুটোকে আঁচল দিয়ে মুছল। ওর চোখে কি যেন হয়েছে, চশমাটায় কেবলই ঝাপসা দেখে। এমন সময় সুজন রুনার কাছে এসে কালভার্টে ওর পাশে বসল। চিঠিটা মেলে ধরে অবিশ্বাস্য গলায় শোধালো, তুমি চলে যাবে ব্রিটিশ গায়ানাতে? রুনা আস্তে আস্তে বলল, হ্যাঁ বললাম তো তোমাকে। তারপর মুখ না তুলেই বলল, জানুয়ারির 19-এ যাব। সব ঠিক হয়ে গেছে। আমার যে কোয়ালিফিকেশন তাতে এমন সুযোগ আর পাবো না। ভালো চাকরি, অ্যাপার্টমেন্ট ওরা দেবে, 5 বছর পর পর হোম লিভ। মনীষা যা লেখে ওখানকার ক্লাইমেটও নাকি ভালো, অনেকটা আমাদেরই মতো, শীত নেই বললেই চলে। তারপর একটু থেমে বলল, যদি সময় পাও এবং ইচ্ছে করে তাহলে আমার কাছে একবার বেড়াতে যেও। তোমার এখানে তো কতবার আমি বেরিয়ে গেলাম। যদি রুনা, সুজন চিৎকার করে উঠল, রুনা তুমি জানো যে তুমি যাবে না। রুনা অবাক হয়ে মুখ তুলল, বলল, বাহ কি যে বলো, সব ঠিকঠাক হয়ে গেল, কত কষ্ট করে টাকা পয়সা সব জোগাড় করলাম, এখন যাব না কেন? তাছাড়া এখানে আমার আছেটা কি? কে আছে আমার? আমার তো কোনো পিছুটান নেই। আমি যাব। তুমি যাবে না, তুমি যাবে না। বলতে বলতে চিঠিটাকে হঠাৎ হাতের মুঠোয় পাকিয়ে মুঠো করে দিয়ে জলে ছুঁড়ে ফেলে দিল সুজন। দুমড়ানো চিঠিটা জলের উপর একবার নেচে উঠে পাথরে পাথরে ধাক্কা খেয়ে ভেসে গেল। রুনা দাঁড়িয়ে উঠে বলল, ইস কী করলে বলো তো? ওর মধ্যে যে অনেক কিছু দরকারি ইনফরমেশন ছিল। কী করলে তুমি? রুনা, আমি জানি তুমি যাবে না, তুমি যেতে পারবে না। রুনা বসে পড়ে বেশ শক্ত গলায় বলল, আমি জানি যে আমি যাব। তুমি আমাকে মানা করার কে? আর মানা করলেই বা আমি তা শুনবো কেন? অনেক দিন হলো, এবার আমি আমার নিজের দিকে তাকাবো। আমার নিজের দিকে তাকাবার সময় হয়েছে এবার। রুনা তুমি যাবে না। আমি যাব যাব যাব। সুজন হঠাৎ বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল। কেঁদে হাঁটু গেড়ে বসে রুনার কোলে মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তুমি যাবে না রুনা, তুমি যাবে না রুনা, বলতে বলতে মাথাটা ওর কোলে এপাশ ওপাশ করতে লাগলো। রুনা কথা না বলে স্থির হয়ে বসে রইল, পাহাড়তলির দিকে মুখ করে। রুনা নিজেকে শক্ত করার চেষ্টা করল। সুজন একেবারে ভেঙে পড়ে ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলো, তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না রুনা, আর কোনো দিন কিচ্ছু চাইবো না। তোমার যাকে খুশি তুমি তাকে ভালোবাসো, আমাকে শুধু মাঝে মাঝে তোমায় একটু দেখতে দিও, মাঝে মাঝে আমার কাছে এসো। তুমি অত দূরে যেও না রুনা, তোমাকে মাঝে মাঝে না দেখতে পেলে তোমার পায়ে পড়ি রুনা, তুমি যেও না, তুমি ওখানে যেও না। রুনা এতক্ষণ শক্ত ও স্থির হয়ে বসেছিল। এখন কি করবে বুঝতে না পেরে হঠাৎ দুহাত দিয়ে সুজনের মাথার চুলে হাত বোলাতে লাগলো। দুহাতে ওর মাথাটা ধরে রইল অনেকক্ষণ। বলল, সুজন ওঠো, কি ছেলে মানুষই করছো? আমরা কি এখনো ছেলে মানুষ আছি? রুনার খুবই নার্ভাস লাগতে লাগলো। ওর কোল থেকে মুখটা তুলে সুজন তবু বলল, তুমি কথা দাও আমাকে, তুমি কথা দাও যে তুমি যাবে না রুনা, কথা দাও। রুনা কোনো উত্তর দিল না, চুপ করে বসে উদাস চোখে চেয়ে রইল। কতগুলো লম্বা গলাওয়ালা পাখি পাহাড় আর উপত্যকাটির মধ্যে গ্লাইডিং করে ভেসে যাচ্ছিল। ওরা ডানা নাড়াচ্ছে না একটুও। ওই শান্ত পাহাড়ি পটভূমিতে ওর মনের এক বিষণ্ণতম মুহূর্তে ওদের ভেসে যাওয়া দেখতে দেখতে রুনার চোখের কোল জলে ভরে উঠল।
ওদেরও বাসা আছে, নীড়। রুনার মনে হলো ওই নাম না জানা পাখিগুলোর মতো ও বুঝি ভেসে যাচ্ছে। শাড়ি পরার পর থেকে, বড় হবার পর থেকে ও ইচ্ছার ডানা নাড়া একেবারেই ভুলে গেছে। কোথায় বাসা ছিল ভুলে গেছে, কোথায় যে বাসা বাঁধবে তাও সঠিক জানা নেই। এদিকে সন্ধে হয়ে আসছে, উষ্ণতা মরে যাচ্ছে। শীতের রাতের নিশ্চিন্ত কালো হাত ওর দিকে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, তবুও এখনো ও ভেসেই চলেছে। রুনার দুগাল চোখের জলে ভেসে যেতে লাগলো। চশমার কাঁচ দুটো আবার একেবারে ঝাপসা হয়ে গেল। শুনছিলেন এক কাব্যময় প্রেমের গল্প, পাখিরা জানে না। এমন গল্প বোধহয় বুদ্ধদেব গুহর কলমেই প্রকাশ পাওয়া সম্ভব। আপনাদের কেমন লাগলো জানাবেন, কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আর নানান স্বাদের গল্প শুনতে, কবিতা শুনতে, শ্রুতিনাটক শুনতে বা কবিতা সংক্রান্ত আলোচনা শুনতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে আমি কিছু আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।